বাংলাদেশের সনাতনীরা গাইবান্ধা গিয়ে তারা জমি কেনা শুরু করছে কিসের জন্য? চিকেন নেকটাকে তারা লায়ন নেক বানাবে। ভারতের জন্য তারা জমি কিনে চিকেন নেককে লায়ন নেক বানাবে। এখন আমি যদি এটা জানি এবং জানি যে এই লোক ভারতের জন্য জমি কিনছে এবং এই লোকটাকে রাস্তাঘাটে আমি যদি উলঙ্গ করে পিটাই, এটা কি আমার জন্য খুব অন্যায় কিছু হবে? অবশ্যই কোনো অন্যায় হবে না, একদম ঠিক কাজ। ওকে, এখন হিন্দুরা যদি বলে যে আমি মাইনরিটি তাদেরকে পিটাইছি, এটার জবাবে আপনি কি বলবেন? কিন্তু তারা তো এটা প্ল্যানই করছে যে আমাদের ওই পোর্শনটুকু হচ্ছে ভারতকে দিয়ে দেওয়ার জন্য। তো আমরা দেশপ্রেম হিসাবে, যদি দেশপ্রেমিকা প্রেমিক হিসাবে যদি এইটুকুই না শো করতে পারি, তাহলে তো আমরা মানুষ হিসাবে আমার নিজের কাছে, নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছে। এবং তাছাড়া আমরা তো আমাদের দেশকে কোনোভাবে সারেন্ডার করতে পারি না। তো অবশ্যই না, যতক্ষণ শেষ রক্তবিন্দু আছে আমার মনে হয় করা উচিত না। একটা কথা আপনি চিন্তা করে দেখেন, প্যালেস্টাইনিরা আজকের পর্যন্ত স্বাধীনতা পাচ্ছে না। কিছু মানুষ বেকুব, হারামজাদা, বেঈমান এইসব প্যালেস্টাইনিরা তাদের জায়গা জমি ইসরায়েলিদের কাছে বিক্রি করেছে। আপনি জানেন ইসরায়েলিরা ওদেরকে অনেক টাকা দিয়ে জমি কিনেছে এবং এই প্যালেস্টাইনিরা জমি কি করেছে, বিক্রি করার পরে প্যালেস্টাইনিরা বলে হ্যাঁ আমাদের জমি নিয়ে নিছে। নেওয়ার পর তারা এখন কান্নাকাটি করে তো লাভ নাই যখন বিক্রি করছে। এখন গাইবান্ধায় কোন মুসলমানরা তাদের জমি ডাবল দামে যদি হিন্দুদের কাছে, সনাতনীদের কাছে, ভারতীয়দের কাছে বিক্রি করে এবং 2 দিন পরে আপনি যদি দেখেন গাইবান্ধা হারায় গেছে, আপনি কি অবাক হবেন? না, অবাক হবার কিছু নাই, কারণ কারা তো সেই সমস্ত আমাদের বাঙালি মুসলমান মানুষরা তারা তো বিট্রে করছেন, কারণ পয়সার কাছে তারা নিজেরাই বিক্রি হয়ে গেছে। তো এখন আমি যদি নিজেকে বিক্রি করে ফেলি, তারপরে যদি আমি কান্নাকাটি করি, এটা কি আর হবে লাভ? কোনো লাভ নেই। কর্নেল ফেরদৌস আজিজ, আমি আপনার কাছে আসি। এই যে আমরা যে সনাতনীদের একটা ষড়যন্ত্র ইদানিং গাইবান্ধায়, ওই কি জন্য জায়গাটার নাম, গাইবান্ধার কি একটা জায়গা, ওখানে পলাশবাড়িতে হিন্দুরা লাইন ধরে জমি কিনতেছে, সনাতনীরা লাইন ধরে জমি কিনতেছে এবং জমি কিনা তারা কি করতেছে জানেন? ট্রাস্টে তারা দান করতেছে। ওই ট্রাস্টটা কাদের? ওই ট্রাস্ট ইজ ওন বাই ইন্ডিয়া, পরিচালিত হচ্ছে ওখান থেকে। এবং সব কেনার পরে এখন তারা যদি বলে আমাদের এই পোষণের মালিক আমরা এটা এখন এভাবে দিয়ে দিলাম এবং ভারতের লোকজন আইনে ওইখানে জড়ো করা শুরু করলো। আমি কিন্তু ইন্টিগ্রিটি নিয়ে কথা বলছি না, প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলছি। প্যালেস্টাইনে ইসরায়েলিরা যা করছে, ভারতীয়রা পলাশবাড়িতে ঠিক সেম জিনিসটা কপি করার চেষ্টা করছে। কর্নেল ফেরদৌস আজিজ, আমি যদি কোনো হিন্দুকে ওখানে উল্টো করে পিটাই যারা জমি কিনতে আসে, আমি কি খুব অন্যায় করব? আপনি সোয়াবের কাজ করবেন, অন্যায় করবেন কেন? এটা তো সোয়াবের কাজ। জি জি, হ্যাঁ, সোয়াব মাতৃভূমি রক্ষা করা সোয়াবের কাজ। দিস ওয়ে দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর মাদারল্যান্ড। এটা করতে গিয়ে আপনি যা কিছু করবেন সেটা সবই বৈধ, সবই জায়েজ। সরকার এখানে নীরব কেন? সরকারকে এখানে স্ট্রিক্ট হতে হবে। আর গাইবান্ধার যে গাইগুলা আছে, ওই গাইগুলাকে একটু মানুষ হইতে হবে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, গোবিন্দগঞ্জ থেকে 12 বা 13 কিলোমিটার আর পলাশবাড়ি মোড় থেকে 6-7 কিলোমিটার, এইরকম একটা লোকেশনে কিন্তু এই রাম মন্দিরের ওই ইয়েটা হয়েছে। আমি গ্রাউন্ড থেকে কথা বলে কালকে পরশুদিন আমি এই ফিডব্যাকটা নিয়েছি। এখানে কিছু হিন্দু জমি কিনেছে। আচ্ছা, আমি শর্টকাট করি কথা, শুধু এইটা না, গোবিন্দগঞ্জ থেকে যে রাস্তাটা ঘোড়াঘাটের দিকে গেছে, ঘোড়াঘাট আমবাগান, ওই এলাকাটা আমরা এক্সারসাইজ করতাম, মিলিটারি এক্সারসাইজ করতাম ব্যাক ইন 86-87, এখনো হয়। তো এটা মাটির রাস্তা ছিল এক সময়, ডান পাশে আখ ক্ষেতও ছিল। তো এই যে গিয়েও রুটে জমি কিনেছে, এটা গ্রাউন্ড ফিডব্যাক। এখন সরকার বসে বসে খাচ্ছে। আচ্ছা, ওই জায়গাটায় গোবিন্দগঞ্জের মোড় থেকে ঘোড়াঘাটের দিকে যেতে বাম পাশে ওই এলাকাটায় বিসিসিআই এর জমি ছিল, চিনি শিল্প এবং এদের। এই জমিগুলাও প্রায় বেশ পরিমাণ জমি বেহাত হয়ে গেছে। বেহাত হয়ে গেছে মানে আওয়ামী আমলে আওয়ামী, বিএনপি আমলে বিএনপি, এরা প্রশাসন এখানে জড়িত। আজকে অনেয়ার আমি এই তথ্যটা দিচ্ছি, জড়িত। এখানে কিছু জমি বেহাত হয়ে গেছে। এখানে কিন্তু একটা
ফরওয়ার্ড বেস করতে পারে, আর্মির একটা মিলিটারি ক্যান্টনমেন্ট করতে পারে পলাশবাড়ি চিকেন নেক থেকে, ওই দিক থেকে যেহেতু এটা করা উচিত। বাংলাদেশ সেনাবাহিনীর অবিলম্বে ওখানে একটা ব্যাটালিয়ন বা কম্পোজিট গ্রুপ ওখানে পুট করা উচিত। আর্মার্ড, আর্টিলারি, ইনফ্যান্ট্রি, ইঞ্জিনিয়ার্স সহ একটা কম্পোজিট গ্রুপ ওখানে, ব্রিগেড মাইনার্স গ্রুপ ওখানে প্লেস করা উচিত ইমিডিয়েটলি। আচ্ছা, এখন এইদিকে যে রাম মন্দির এলাকাতে জমি কিনলো গত 2টা বছর, ওই ইনশাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহরে 14 বার নিচে মাটিতে নামায়, টুপি বইরা ঘুরে, টুপি বইরা সংসদে বৈশা থাকে, কথা মুখ দিয়ে একটাও বলতে পারে না। এই সমস্ত অথর্বগুলারে এমপি বানাইছে। ওখানকার যে পলাশবাড়ি গাইবান্ধা সংসদে আসন 3, ওখানকার যে এমপি, জামাতের এমপি, ও কি বাল ছিঁড়ছে গত 2 বছর বসে বসে? ও দেখে নাই ওটা টাকা খাইছে? বিএনপির কর্মীও যেগুলো ছিল ওগুলা টাকা খাইছে। এই ফিডব্যাক আমি পেয়েছি। এখন আপনি বলেন যে ভাই আপনি করতে পারলেন, ভাই আমি দেশ নিয়ে চিন্তা করি, ওই জন্যই বালছাল আমি ওগুলোর খবর রাখতে যাই। ওই এমপিটার নাম কি ভাই? ফেরদৌস ভাই, ওই এমপিটার নাম কি? নামটা আমি বলতে পারবো না, ভুলে গেছি। ওই জামাতের এমপি, জামাতের Okay. এমপি। তো শফিক কি করছে? ও চালার রটকায় না কেন উল্টা করে ঝুলা লটকা? তো ওরে ভাই ওটা পদত্যাগ করায় ওখানে একটা দেওয়া উচিত। ওরা থাপড়ানো দরকার, সোয়াইন পিস, ওকে থাপড়ানো দরকার। ব্লাডি হেল, দিস আর দ্য বাস্টার্ড। এরা হচ্ছে আমাদের দেশ রক্ষা করবে? এই শালা পুতেরা তো খালি টাকা টাকা গুনতে থাকে, আর গদির চেয়ারে বসে আরামে কিভাবে আরাম পাওয়া যায়, সব লাগে কিভাবে। তারপরে আবার দেখেন না, ওই যে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে পড়বে, একটু যখন একটু টাকা পয়সা হয়, শরীরে একটু চর্বি জমে, তখন এই শালা পুতেরা যায় এই ইয়ের পিছনে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের পিছনে গিয়া খায়, কেস কিন্তু ধরা। কিভাবে আপনি বলেন মাথা ঠান্ডা রাখতে? কিভাবে মাথা ঠান্ডা রাখবো? আমি তো ওই ইয়ে না, হিজড়া না, যে সারাদিন রাত ঘুমাই আর নিজের বোঝকার কথা চিন্তা করি, নিজের কত কিভাবে টাকা হবে, নিজের কিভাবে বাড়ি হবে, গাড়ি হবে, এই সমস্ত চিন্তা আমি করি না। তো এই জন্যই বললাম যে দেয়ার আর ফ্যাক্টস। এগুলো কি গোয়েন্দারা জানে না, প্রশাসন জানে না? ওইখানে গত 2 বছর ল্যান্ড রিলেটেড প্রশাসনে কারা ছিল? হু অল হ্যাড দোজ বাস্কেটস? এদেরকে তো রটকানো দরকার। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ অসহায়। শালা যেখানে নেতা পাতি নেতারা, ওরা বরঞ্চ ওখানে টাকা খাইছে, আবার গেছে ওইখানে ইয়ে করতে, দেখতে। হ্যাঁ, লাকুম কি জানি বলে, আপনার ধর্ম আপনি পালন করুন, আমার কামও করুন। আরে অখাদ্য, অখাদ্য কোথাকার! তুই দেশ কি জিনিস, রাষ্ট্র কি জিনিস, স্বাধীনতা সার্বভৌমত্ব কি জিনিস জানিস? জানিস না। তুই ইনশাল্লাহ মাসাল্লাহ কই আল্লাহর নামাইতাছ। আল্লাহ কইছে নাকি? আল্লাহ তো কইছে কাম কর। ইনশাল্লাহ মাসাল্লাহ 14 বার, মানে 5 বার দিনের মধ্যে ঢুস দিয়া কপালে কালি ফালায়া, তারপরে মনে করে বেহেশত আমি কিনে ফেলাইছি। বেহেশত তোরে আল্লাহ দিবে? কে কইছে? আল্লাহ বলছে কাউকে বেহেশত দিবে? আল্লাহ কাউকে বলছে বেহেশত? আপনি 5000 বছর ইবাদত করতে পারেন, যতক্ষণ পর্যন্ত ওনার দয়া না হবে আপনার প্রতি, আপনার বেহেশত কিসের গুল্লি মারেন? আরে বেশাও তো বেহেশতে যাবে। এই 5 ওয়াক্ত নামাজ, এই দাড়ি, মোল্লা, এইগুলা পইরা 3 বার 7 বার ওমরা পইরাও তো মুনাফিকই তো করে। তো মুনাফিকের সাথে এদের ডিফারেন্স কোথায়? তাহলে ধর্ম মারা এরা। কোন শালায় সাধু এই দেশে? কোন বেটা সাধু? কোন পলিটিশিয়ানটা সাধু? জি, ধন্যবাদ। আমি ওখানে সংসদ সদস্যের নাম হলো আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। উনি জানেন এই আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম পলাশবাড়িতে এত বড় একটা কিছু হচ্ছে, গত কয়েক মাস ধরে মারামারি, ধরাধরি, মামলা সবকিছু হচ্ছে। উনি ওখানে একটা ভাইটাল রোল প্লে করছে। এমনকি কোন রোলের কথা, এমনকি কিছু উনি সংসদে বলেছেন বা লোকালি কোনো এক গণসংযোগ করেছেন বা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে গাইবান্ধা এবং পলাশবাড়িতে কোন জমি আদান প্রদান বা বিক্রি করার জন্য আর্মি ইনভেস্টিগেশন দরকার, পুলিশ ইনভেস্টিগেশন দরকার। কারা, কেন, কোথায়, সব নিরূপণ করা ছাড়া কোনো জমি ট্রান্সফার করা যাবে না। এমনকি কোন বিল নিয়ে উনি সংসদে কথা বলেছেন। উনি নিজেই তো চোর, ও কি কথা বলবে? ও নিজেই তো ওখানে গ্রাউন্ডে হাজির ছিল। বললাম না, ওখানে গিয়েছে, ওদের সাথে কি মোসাহাবা নাকি কোলাকুলিও করেছে।
কাদের আমি তো সাথে গ্রাউন্ড থেকে রিপোর্ট নিয়েছি, মানে আমি কাদের সাথে রিপোর্ট মোসাফা নিয়েছি। করছে হ্যাঁ, মানে কাদের সাথে মোসাফা করছে এই যে যারা রাম মন্দির বানাচ্ছে ওদের সাথে, মোসাফা আপনার করছে ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করো, হ্যাঁ ভাই করেন, কাজ করুন। ওসব টাকাও তো নিছে, টাকা খাইছে না, টাকাও খাইছে, এটাও আমি শুনেছি। কারণ সবকিছুতে বলবেন প্রমাণ দেন, আরে ভাই সবকিছুতে পৃথিবীর প্রমাণ আরে ভাই এত দেওয়া হয় না, প্রমাণের দরকার দিতে নাই। হয় না, প্রমাণ দেওয়া হয় না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আরে ওখানে তো ডান্ডা খাড়ায় গেছে রাম মূর্তি একটা, এটাই তো প্রমাণ। ওকে তাহলে বলেন আমাকে, এই সমস্ত কিছু শুধু গরু ছাগল পিয়ন চাপরাশি আমাদের পলিটিক্যাল লিডার, এটা কি দেশকে কি দিবে, কি কচু দিবে? অল ব্লাডি সোয়াইন পিস। আপনি কি মনে করেন এখানে সংসদ সদস্য হিসাবে তার কিছু করার ছিল, জামাত ইসলামের কিছু করার ছিল? অবশ্যই ছিল, একটা নাগরিক হিসেবেই যে কেউ আওয়াজ তুলতে পারে। আর সে যেহেতু ওখানকার সংসদ সদস্য হওয়ার আগে থেকেই তো ওখানকার নেতা, ওখানকার সে আমির পর্যায়ে ছিল, তাহলে হ্যাঁ। তাহলে ইলেকশনে তাকে ক্যান্ডিডেটশিপ দিল কিভাবে, নমিনেশন দিল কিভাবে? তো হি শুড বি টেকেন ইনটু টাস্ক। ডক্টর শফিক সাহেবের উচিত হবে তদন্ত করে তাকে আইনের হাতে তুলে দেওয়া, এবং আরো যারা যারা ছিল ওখানে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া, প্রমাণ হোক, Okay. প্রমাণ হওয়ার পরে আইনের হাতে তুলে দাও। এটা তো এলিগেশন আছে, পাবলিক জানে এগুলা। ওই চ্যানেল তো লাভ নেই রে ভাই, ফেরদৌস ভাই, খুশবু আলাদা দেখে কি করবো? এই লোকের নাম হচ্ছে আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। ওকে, আমি ব্রিগেডিয়ার জি আপনার কাছে আসবো। পলাশবাড়ির এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। পলাশবাড়ির এই বিষয়টা নিয়ে আলোচনা করায় কর্নেল ফেরদৌস আজিজ মনে করে, আমিও মনে করি, এখানকার এলাকার যে সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম একটা বিশাল ভূমিকা সে পালন করতে পারত। আপনি মনে করেন কিনা এ ধরনের ভূমিকা এখন পর্যন্ত তিনি বা জামাত ইসলামের কেউ রাষ্ট্রীয় পর্যায়ে বা সংসদে করেছে, তার চোখে পড়েছে কিনা? কথা হচ্ছে যে কর্নেল ফেরদৌসের যে কনসার্ন, এটা তো যে কোনো দেশের যে কোনো মানুষের জন্য এটা চিন্তা হবে। আমাদের কোন রাজনীতিবিদরাই, আমি একেবারে মানে দাবি নিয়ে বলি, আমাদের কোন রাজনীতিবিদরাই দেশের যে কৌশলগত অবস্থান বা দেশের ভূকৌশল অবস্থান, এটা না তারা বোঝে, না তারা যাচাই করে, না তারা তাদের জীবনে এটার প্রতিফলন ঘটায়। একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি না বোঝে এই ব্যাপারটা, সে তো তার বেসিকই তাহলে জিরো। উনি ওনার কনস্টিটিউয়েন্সিতে একটা মন্দির হচ্ছে এবং বা এরকম একটা এমন একটা কিছু হচ্ছে যেটার, এইটা তো প্রথম কথা হলো সে ওইখানকার বাসিন্দা হিসেবে তো তার কনসার্ন থাকার কথা, ওখানকার বাসিন্দা হিসেবেই তো তার চিন্তায় থাকার কথা এটা। আর সে যদি না বোঝে, যার কাছে যে বোঝে তার কাছে গিয়ে বুঝে নেবে। আমাদের রাজনৈতিক দলগুলো, আপনি যে জামাত তো ভাই অনেক পরের কথা। আপনি যে সমস্ত মানে বড় রাজনৈতিক দল, জামাত একটা বড় রাজনৈতিক, কোনো সন্দেহ নাই, সেই সমস্ত রাজনৈতিক দলে কি কিন্তু এই ধরনের এডুকেশন আছে? এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা আছে? এই ধরনের কোনো কি তাদেরকে কিছু শেখানো হয়? তাদেরকে কোনো বোঝানো হয়? বা তাদের নিজস্ব কোনো গরজ আছে? ভাই তারা তো, তাদের গরজ একটাই, বরাদ্দ, সেখান থেকে কেমনে মাল কামাও, এটাই একমাত্র গরজ, আর কোনো গরজ নাই। এই 300 এমপির গরজ একটাই। আপনি জিজ্ঞেস করে দেখেন, ও যদি আয়নার সামনে দাঁড়ায় বলতে পারে না আমার গরজ আলাদা, তাহলে সেই লোকটাকে আমি দেখতে চাই আমার সামনে। উনি যেন আমাকে ডাকেন, আমি ওনার কাছে গিয়ে বুঝতে চাই যে ওনার গরজ। জিয়া ভাই, আমার এক্সপেকটেশন যদি থাকে এই কাউসার, ওনার নাম কি আমি বললাম, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আমার যদি এক্সপেকটেশন থাকে যে এত বিতর্ক যাচ্ছে 80 ফিট 70 ফিট রাম মূর্তি বানাবে, উনি সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে উনি এই কথাটা উনি ভূমিমন্ত্রীকে বলতে পারলো না যে এই মুহূর্তে পলাশবাড়ির কোন জমি হিন্দু সম্প্রদায়ের কারো কাছে বিক্রি করা হবে না, এ ধরনের একটা আইন তৈরি করা হোক? এ ধরনের একটা আলোচনা উনি কি সংসদে করতে পারতেন? অথবা জামাত ইসলামের কোন লোক, 11 দলীয় কোন লোক সংসদে দাঁড়িয়ে এ ধরনের একটা প্রস্তাব
স্পিকারের সামনে তুলতে পারতো, এটা নিয়ে সংবাদ সম্মেলন করতে পারতো, এটা নিয়ে গাইবান্ধা একটা লং মার্চ করতে পারতো। এগুলো করাটা এ ধরনের একটা এক্সপেকটেশন আমার থাকা বাংলাদেশ হিসাবে, মানে এ ধরনের কিছু একটা আশা করা কি আমাদের ভুল হবে, নাকি ওনারা এটা করতে অক্ষম? আমি এটার পক্ষে না। আপনি যে যে প্রস্তাবটা তুলতে বলেছেন, কারণ রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্রের অধিকার অনুযায়ী বাংলাদেশের সমস্ত নাগরিক যার পরিচয়পত্র আছে যে বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার এক। কিন্তু যদি আপনি কোনো এই ধরনের কোনো সুদূর প্রসারী স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি হুমকি স্বরূপ কোনো কর্মকাণ্ড যদি আপনার নজরে আসে, এটাকে অ্যাড্রেস করার কিন্তু বিভিন্ন উপায় আছে, এবং সেই উপায়গুলি আমাদের সংবিধানের মধ্যে থাকতে পারে, সংবিধানের বাইরে থাকতে পারে। এই শুধুমাত্র সংসদ নয়, এখানে ভূমিমন্ত্রীর ভূমিকা আছে, এখানে আপনার কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা আছে, ধর্মমন্ত্রীর ভূমিকা আছে, প্রধানমন্ত্রীর ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকা আছে, এখানে গোয়েন্দা সংস্থাগুলির ভূমিকা আছে, এবং স্থানীয় নিরাপত্তা এবং পুরো প্রশাসনের ভূমিকা আছে। এখানে সবচেয়ে বড় জিনিস হল প্রশাসন। কারণ আমি কয়েকদিন আগে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম যে এই মুহূর্তে পুরো নর্থ বেঙ্গল জুড়ে যত এসি ল্যান্ড আছে তাদের একটা তালিকা করা উচিত, কারণ এসি ল্যান্ডই কিন্তু আপনার জমি হস্তান্তরের নামজারি করার, যেটা নামজারি করার অধিকারটা হলো এসি ল্যান্ডের কাছে। আপনি এই সমস্ত এসি ল্যান্ডের কাছে আপনি একটা গোপন চিঠি পাঠাতে পারতেন। এটা চিৎকার করে বলতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে এটা যেন নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয়। সুতরাং আপনি যে নিয়ম, যে আইন, যে পদ্ধতি, যে প্রশাসনিক আদেশের মাধ্যমে পুরো বিষয়টাকে আপনি আপনার তত্ত্বাবধানে নিলেন, রাষ্ট্রের চেয়ে ভাই বড় কিছু নাই তো আর। এটার জন্য আমার সংসদে চিৎকার করার প্রয়োজন নাই। দেয়ার আর মেনি ওয়েজ ইফ ইউ ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম। যে ভাই, আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারি কিনা? ফেরদৌস আজিজ ভাই, আপনি আমার সাথে একটু পার্টিসিপেট করেন। আমি আপনার সাথে একমত, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে, কি একটা হিন্দুর জমি কেনার অধিকার আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে পলাশবাড়ি নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে, আমরা কেন ওই এলাকাটাকে একটা স্পেশাল এরিয়া হিসাবে আমরা ডিক্লেয়ার করি না? আমরা যদি ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে স্পেশাল এরিয়া হিসাবে আমরা ডিক্লেয়ার করলে আমরা তো কারো ধর্মীয় স্বাধীনতা নষ্ট করছি না, আমরা তো মেজরিটি মাইনরিটি দেখছি না। আমার প্রশ্নটা সেটা, আপনি সংবিধানের মধ্যে থেকেও এইখানেই আপনি যে পয়েন্টটা আনছিলেন যে আমাদের প্রত্যেকটা উঁচু পদে যারা আছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা সবাই জিম্মি ওই একটা জায়গায়। আপনি যদি ওইখানে কোর্ট থাকেন তাহলে আপনি এগুলি করতে পারবেন না, ঠিক আছে না? এটা ওই যে সেদিন আপনি বরিশালের একটা ঘটনা ঘটছেন, আপনি দেখছেন না যে কোথায় জানি চাপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরা আছে, তো এটা চাপ দিয়ে ধরে রাখছে, আপনি তো নড়চড় করতে পারতেছেন না। ওকে, আপনি ফেরদৌস আজিজ, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম যে এনিথিং ইন এভরি ড্যাম ব্লাডি থিং ইজ পসিবল একটা ক্লজ আছে, ভূমি মন্ত্রণালয়ের আইনের একটা ক্লজ। জনস্বার্থে কোন আইনে কুলায় না, আপনি জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এটা ঠিক দিতে পারেন। ওখানকার প্রশাসন বা স্টেট মাস্ট টেক ওভার অল দিস ল্যান্ড। ওই একটা ক্লজেই যথেষ্ট, আর কিছু লাগে না। জনস্বার্থে এ বি সি ডি, ডি একটা আছে, ডি বা ই, এখানে জনস্বার্থে যদি এটা প্রশাসন বা সরকার প্রয়োজন মনে করে, এটা সরকার অধিগ্রহণ করতে পারে। এটা যারই জমি হোক, ঠিক আছে, কেনা দামে কিনছে, কেনা দাম দিয়ে দেয়, মাস্ট টেক ওভার। এটা সরকারের জমি হিসেবে এটা ইমিডিয়েটলি নিয়ে নেওয়া উচিত। আর গত 2 বছরে প্রশাসন এবং বিভিন্ন যারা ইনভলভ ছিল, এদেরকে আইনের আওতায় না, শুধু আইন যতটুকু পারমিট করে তার 3 গুণ সাজা দেওয়া দরকার, যাতে বাকিগুলা শিক্ষা নেয়। ওই যেগুলা জড়িত ছিল প্রশাসনের, ওগুলার জন্য উত্তা করে লটকায় পাবলিক প্লেসে লটকায়া, রংপুরে পায়রার মোড় আছে, অথবা পলাশবাড়ির গোবিন্দগঞ্জের যেটা গাইবান্ধা শহরের 17 দিকে ঢুকছে, ওখানে মোড়ে লটকায়া এগুলার 7 দিন রাখা দরকার। পাবলিক বিচার হবে। কিসের আইনের বিচার? আইন তো সব চুরিদারি করে, আইনে আদালতে কোনো বিচার হয় নাকি? ওখানে বিচার কেজি দরে বিক্রি হয় ভাই। ওই বিক্রির প্রসেসে দুই পক্ষের উকিল, পিয়ন, চাপরাশিরা থাকে, জাজ সাহেব জড়িত থাকে।
ওই বিক্রির প্রসেসে। ওটা তো একটা বাজার, টান বাজার, ওখানে তো সব লেনা দেনা বিক্রি হয়। আমি আপনার সাথে একমত। আদালতের প্রতি Okay. সম্মান রেখেই বলছি, কোন বিশিষ্ট সুভদ্র লোক বলতে আসবেন না এটা কন্টেম্পট অফ কোর্ট। কন্টেম্পট অফ কোর্ট কি বাপের বাড়ি মাল? পয়সা খাস বেটা আমার, বেতন খাস আমার, আবার কন্টেম্পট অফ কোর্ট। জি ওকে, ফেরদৌস আজিজ, আমি আপনার কাছে ব্যাক করবো। জিয়া ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আপনি যে ফেরদৌস আজিজ একটা কথা বলেছে, ওই যে হিন্দুরা জমি কিনে এটা এখন কোনো একটা চ্যারিটিকে দিয়ে দিচ্ছে। বাংলাদেশের একটা ডিপার্টমেন্ট অফ ওয়াকফ আছে, এবং ওয়াকফ রুলে আপনার এই জমি যার কাছেই থাকুক না কেন, এটার মূল কন্ট্রোলটা কিন্তু ওয়াকফর কাছে থেকে যায়। সুতরাং আপনি যদি ওয়াকফ আইনটা যদি ঠিক মতো করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত দানের জমি কিন্তু রাষ্ট্রের হাতছাড়া হবে না। এটার যারা হবে শুধু কাস্টোডিয়ান, দে উইল নট বি, তাদের ওই যাদের যে চ্যারিটির কাছে থাকবে তারা হবে শুধু কাস্টোডিয়ান, ব্যবহারকারী। তারা এই জমিটা কারো কাছে হস্তান্তর করতে পারবে না। সুতরাং এটা নিয়ে, এটার জন্য যদি সরকার চায়, সরকার যদি তার ভূমি রক্ষা করতে চায়, তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাহলে সরকারের কাছে অনেক মেকানিজম আছে। এবং আমার মনে হয় কি, গত 3-4 মাসে যে পরিমাণ আলোচনা হয়েছে, এই আলোচনাটা আমি মনে করি, আমি সরকারের কোনো মানে কোনো পদে থাকলে এটা হতো আমার সর্বপ্রথম অগ্রাধিকার কাজ, যে আমি রুলস রেগুলেশন, প্রশাসনিক আদেশ, আইন যেভাবেই হোক না কেন, আমি এই জিনিসটাকে আমার নিয়ন্ত্রণে রাখবো। এবং আমি প্রত্যেকটা জায়গায় আমি মনিটর করবো যে কাদেরকে আমি নিয়োগ দিলাম তারা আবার রাষ্ট্রের আদেশ অমান্য করে কোনো কাজ করছে কিনা, সেটাও লক্ষ্য করা আমাদের দায়িত্ব। এবং দরকার হলে শোনেন, কেউ যদি চাইতো